মুক্তা আমার কথা শুনে চোখ লাল করে আমার দিকে তাকিয়ে বলল, আমি একটা কথা জানি যে সবাই দিনে দিনে পরিবর্তন হয়, কিন্তু তুমি এতটা পরিবর্তন কিভাবে হলে? তাও হঠাৎ করে যে রিয়াকে ভালোবেসে এত কিছু করলে, আর আজকে বলছো অন্য একটা মেয়েকে বিয়ে করবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মুক্তা, একটা মানুষ কখন মুখ ফিরিয়ে নেয় জানো? যখন সে দেখে তার প্রিয় মানুষটাও বেইমানি করেছে। মুক্তা আমার কথা শুনে বলল, চলো সামনে নদীর পাড়ে গিয়ে বসি, নাকি তোমার কোনো সমস্যা হবে? আমি হাসি দিয়ে বললাম, না সমস্যা নেই, চলো। নদীর পাড়ে বসতেই মুক্তা প্রশ্ন করলো, আমি যদি খারাপ পথ থেকে ভালো হতে পারি তাহলে রিয়াও পারবে। দেখো, রিয়াকে রেখে অন্য মেয়েকে বিয়ে করে কখনো তুমি সুখী হতে পারবে না। বাবা, যেই মেয়েকে মারার জন্য দিন রাত তার পিছনে পড়ে থাকতে, আজকে তার সম্পর্কে এত ভালো কথা কিভাবে বলছো? আমার তো মাথায় আসছে না। মুক্তা মাথা নিচু করে বলল, আমি কতটা বোকা দেখো, আমি আমার নিজের বোনকে চিনতে পারলাম না। হতে পারে সে আমার সৎ বোন, কিন্তু ও তো আমার বোন। আমি কিভাবে পারলাম ওকে এত অত্যাচার করতে? জানো লাদেন, এসব কথা মনে হলে খুব খারাপ লাগে, মন চায় নিজেকে নিজেই মেরে ফেলি। থাক, বাদ দাও এসব। অতীত মনে করে নিজেকে আর কষ্ট দিও না। তা আজকে কি আবার চলে যাবে? যেতে তো হবে। সামনের সপ্তাহে বিয়ে, কিছু বাজার করতে হবে তো। তাহলে তুমি রিয়াকে রেখে অন্য মেয়েকে বিয়ে করবে? দেখো মুক্তা, কি দেখবো আমি? হ্যাঁ, তুমি কি তোমার বুকে হাত রেখে বলতে পারবে রিয়াকে তুমি ভালোবাসো না? আরও কি ভুল করেছে? হ্যাঁ, একবার ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো তো। মানলাম আমার বোন তোমার সাথে খুব বড় অন্যায় করেছে। মনে করো আজকে সেতুর বোনের জায়গায় যদি তোমার বোন হতো, তাহলে কি সবাইকে তুমি ছেড়ে দিতে? নিজেকে খুব মহান মনে করো না? যা পারছো তাই করছো। একটা কথা বলি, এই বিয়েটা করে নিজেকে কষ্ট দিও না, আর আমার আপুর জীবনটা নষ্ট করো না। দেখো, আমি কি আজে বাজে কথা বলছি? যে তুমি আমাকে নতুন একটা পৃথিবী উপহার দিলে, আজকে আমি তার সাথে বেয়াদবি করছি। সরি, আমাকে মাফ করে দাও। আরে ধুর, মাফ চাইছো কেন? আসলেই আমার ভেতরে একটা ইগো জমে আছে, যার কারণে রিয়াকে আমি গ্রহণ করতে পারছি না। আর তুমি যেই কথাগুলো বললে সব ঠিক, দেখি চিন্তা করে কি করা যায়। চিন্তা করলে হবে না, আমাকে কথা দাও। এমনিই আমি আমার বোনের জন্য জীবন থেকে অনেকগুলো বছর নষ্ট করে ফেলেছি। তুমি প্লিজ ওকে আর কষ্ট দিও না। ওকে এখন আমি হাসি খুশি আর সুখের একটা সংসারী মেয়ে হিসাবে দেখতে চাই। দুই বোন একসাথে কিছুটা সময় পার করব এখানে। প্লিজ তুমি ওকে রেখে অন্য মেয়েকে বিয়ে করো না। আর আমি জানি তুমি এটা করবে না। আমি মাথা নিচু করে বললাম, এখন আমাকে যেতে হবে। মুক্তা, তুমি এখন চলে যাও, দেখি সামনে কি হয়। চকলেট খাবে লাদেন? এই বলে মুক্তা আমার হাতে একটা চকলেট দিয়ে বলল, এখন কি সত্যি চলে যাবেন দুলা ভাই? মুক্তার দিকে তাকিয়ে আমি হাসি দিয়ে বললাম, আবার দেখা হবে, ভালো থেকো। আর একা একা কোনো কিছু করো না, আবার নতুন কোনো ঝামেলা করে আমাকে আবার বিপদে ফেলবে না। মুক্তা আমার দিকে তাকিয়ে বলল, আরেকবার আসবেন ঠিক আছে, তবে সাথে যেন আমার বোন থাকে, নইলে তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। আমি আর কিছু না বলে শূন্যে উড়াল দিলাম। মনে মনে চিন্তা করছি, আচ্ছা আমি এখন কি করব? রিয়াকে বিয়ে করব, নাকি যে মেয়ের সাথে বিয়ের কথা চলছে তাকে বিয়ে করব? কিছুই তো মাথায় আসছে না। সুমনের বাসার সামনে নেমে দরজায় কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর সেতু এসে দরজা খুলে দিল। ভেতরে গিয়ে দেখি সুমন, আপু, রিয়া সবাই মিলে মিটিং করছে। সুমন আমাকে দেখে বলল, এত দেরি করলি কেন? এই তো একজনের সাথে দেখা করে এলাম। সেতু আমার কথা শুনে সাথে সাথে আমাকে প্রশ্ন করলো, তা কার সাথে দেখা করে আসলেন? সেতুর কথার উত্তর না দিয়ে আমি বললাম, আপু খুব খিদে পেয়েছে, কিছু আছে কি? আপু আমার কথা শুনে উঠে বলল, তুই গিয়ে টেবিলে বস, আমি তোর জন্য নুডলস নিয়ে আসছি। এই বলে আপু ভিতরে চলে গেল। সুমন আমাকে প্রশ্ন করলো, বিয়ে যেহেতু করবি তা বাজারে তো যেতে হবে নাকি? দেখ সুমন, আজকে আমার একটু কেমন যেন লাগছে, শরীরটা ভালো না, তাই এসব কথা এখন বলিস না। কেন, কি হয়েছে তোর? তেমন কিছু না, একটু বিশ্রাম নিলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এই কথা বলে টেবিলে গিয়ে বসলাম। তবে রিয়া আনমনে নিচে তাকিয়ে কি যেন চিন্তা করছিল। আমার দিকেও একবারেও তাকিয়ে দেখলো না, কি জানি কি চিন্তা করছে। আপু খাবার দিয়ে আমার পাশে বসে বলল, লাদেন, রিয়া চলে যেতে চাইছে, তবে আমি ওকে যেতে দিচ্ছি না। আজকে তোকে সত্যি একটা কথা বলি, আমি রিয়াকে এখানে আনি নাই, ও তোর খোঁজে নিজে এখানে চলে এসেছে। ওর হাব ভাব আমার কাছে ভালো লাগছে না, কখন যে কি করে বসে হিসাব নেই। রিয়া যখন থেকে শুনেছে সামনের সপ্তাহে তোর বিয়ে, তখন থেকে কেমন যেন চুপচাপ হয়ে গেছে।
একটাও কথা বলে না। এই জন্য সে তো বলছে চলে যেতে, কিন্তু আমি দিতে চাচ্ছি না। আপু, আজকে আমাকে আর এসব কথা বলিস না। আমি আর এসব নিয়ে ভাবতে পারছি না। এক কাজ কর, আমার আম্মুর মতো আমাকেও তোরা সবাই মিলে মেরে ফেল। আমার জন্যই তো এত কিছু হচ্ছে না। ঠিক আছে, আমাকে তোরা সবাই মেরে শান্ত করে ফেল, তাহলেই আর কাউকে মরতে হবে না, আর আমার জন্য কেউ চিন্তা করবে না। আপু খাবারের প্লেটটা আমার সামনে থেকে দূরে নিয়ে বলল, তুই আমাকে এসব কথা বলতে পারলি? চলে যা তুই, তোর মতো ভাই আমার দরকার নেই। সুমন তাড়াতাড়ি আমার কাছে এসে ওর বউকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, হঠাৎ এত রেগে গেলে কেন? আপু কোনো কিছু না বলে কান্না করতে করতে উঠে চলে গেল। আমি সুমনকে বললাম, আপু একটু রাগ করেছে, দাঁড়া আমি রাগ কমিয়ে আসি। আপুর পিছনে পিছনে আমি কিচেন রুমে গিয়ে আপুর হাত ধরে বললাম, আরে বোকা বোন আমার, আমি তো তখন মজা করে এসব কথা বলেছি। কি করব বল, সবাই এক কথা বারবার বলে। আমার কি জীবন নেই বল? আমিও তো একটা মানুষ নাকি? তাও আপু কিছু বলছে না। এবার আমি বললাম, এখন কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব বলছি আপু। দেখ, তুই যদি এভাবে রাগ করে থাকিস তাহলে এই যে চলে গেলাম আমি। আপু সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করলো। তারপর আমাকে ছেড়ে দিয়ে বলল, আর কখনো যদি এসব উল্টাপাল্টা কথা বলিস না, তোর খবর আছে। এখন গিয়ে খেয়ে নে। পারবো না, তুই খাইয়ে দে তাহলে খাবো। আপু হাসি দিয়ে বলল, চল। টেবিলে বসে আপু আমাকে খাইয়ে দিতে লাগলো। অন্যদিকে সেতু সুমনকে বলছে, ভাইয়া কালকে আপুকে নিয়ে চলে যাব। আমাদের রাজ্যে কিছু সমস্যা হয়েছে, এর জন্য আপুকে নিয়ে চলে যেতে হবে। সুমন সেতুকে আর কিছু বলে নাই। খেতে খেতে আমি সব কিছু শুনছি। আজকে এমনিতেই আমার শরীরটা একটু কেমন লাগছে, তাই আর কোনো কিছু চিন্তা করলাম না। বিছানায় শুয়ে ঘুম দিলাম। রাতে খাবার টেবিলে সুমন আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে, বিয়েতে কি কি কিনতে হবে, আর আমি শুধু শুনছি। রিয়া অর্ধেক খাবার খেয়ে বলল, আমি আর খেতে পারবো না, আমার মাথাটা একটু ঘুরছে। সেতু, তুই একটু রুমে এসে আমার মাথাটা একটু হাতিয়ে দিয়ে যা তো। আপু উঠে মাথা ব্যথার একটা মলম সেতুর হাতে দিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। আপু আর সুমন আমাকে আর রিয়ার বিষয়ে কোনো কিছু বলে নাই। সুমনের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল, তাই আর বেশি দেরি না করে রুমে গিয়ে ঘুম দিলাম। আজকে একেবারে 10টায় ঘুম থেকে উঠব, তাই চিন্তা করে ঘুম দিলাম। হঠাৎ ঘুমের ভেতর মনে হলো কে যেন আমার মাথার কাছে বসে কান্না করছে। হালকা করে চোখ খুলে দেখলাম রিয়া আমার মাথার কাছে বসে কান্না করছে, আর সেতু পাশে দাঁড়িয়ে বলছে, আপু চল, এত কান্না করিস না, ওর জন্য আর মায়া বাড়িয়ে কি লাভ হবে। রিয়া সেতুকে বলল, তুই বাহিরে গিয়ে দাঁড়া, আমি আসছি। মনে মনে বললাম, তার মানে আজকে রিয়া চলে যাবে। কিছুক্ষণ পর অনুভব করলাম আমার ঠোঁটে কে যেন কিস করলো, তবে আমার মুখের উপর পানির একটা ফোঁটা পড়লো। রিয়া হয়তো কান্না করছে। আজকে কেন জানি রিয়ার কান্না দেখে আমার আর সহ্য হচ্ছে না। রিয়া এবার আমার একটা হাত জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, জীবনে একটাই প্রতিজ্ঞা করেছিলাম, আমাকে যে মুক্তার মায়াজাল থেকে বাঁচাতে পারবে আমি তাকেই জীবন সাথী করব। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক ভালোবাসি। ভেবেছ তোমার শরীরে মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো ছিলাম? আমি তো নিজের শরীর কেটে আমার শরীরে আমি মরিচের গুঁড়া দিয়েছি, তবে সেটা কাউকে দেখাই নাই। অনুভব করলাম ভালোবাসার মানুষের সাথে আমি এমনটা করেছি কিভাবে। তুমি তোমার ভালোবাসার কথা আমাকে বলতে পারছো, কিন্তু আমি তো প্রকাশ করতে পারি নাই আমার ভালোবাসার কথা। যদি তখন আমি বলতাম আমি তোমাকে ভালোবাসি, তখন আমার চাচা চাচি আমাকে কি বলতো? তুমি যেমন তোমার মাকে ভালোবাসো, আমিও তেমন আমার চাচা চাচিকে ভালোবাসি। থাক, এসব কথা বলে কি হবে? তুমি তো এখন মন ভরে ঘুমাচ্ছ, ঘুমাও আমার প্রিয় মানুষ। আমি দোয়া করি তুমি বিয়ে করে সুখে থাকো। চিন্তা করো না, তোমার বিয়ের দিন আমি সবার চাইতে সুন্দর একটা গিফট উপহার দিব। এটা হবে সবচেয়ে দামি গিফট, যেটা আজ পর্যন্ত কেউ জানে না। থাক, তোমাকে বলেই দিই, পরে যদি আমার গিফটটা নিয়ে আফসোস করো। তুমি যেদিন বিয়ে করবে সেই দিন আমার এই দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে। এটাই হবে তোমার জন্য বেস্ট গিফট। তুমি খুব খুশি হবে, তাই না? তোমাকে কেউ বিরক্ত করবে না। হঠাৎ করে রিয়া আমার কপালে আবার একটা চুমু দিয়ে বলতে লাগলো, জান লাদেন, আমার জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে গেছে। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে আবার সেই অতীতগুলো মুছে নতুন করে বাঁচতে শিখব, কিন্তু তা আর হলো না। আমি মরতে চাই না লাদেন, খুব যে বাঁচতে ইচ্ছে করে, কি করব বলো?
ভালোবাসার মানুষ যদি অন্য কোনো মেয়ে নিয়ে আমার সামনে দিয়ে ঘোরে তখন কি আমার সহ্য হবে বলো? ভালোবাসি যে আমি তোমাকে অনেক অনেক। আমার ভালোবাসা নীরবেই থেকে গেল, তোমাকে কিছুই বলতে পারলাম না। জান, তোমার বিয়ে যেদিন ঠিক হয়েছিল মন চাইছিল তখনই মারা যায়, তবে সে তো আমাকে বলেছিল সব ঠিক হয়ে যাবে। আর এখন দেখো কিছুই ঠিক হবে না। তোমার আর আমার ভেতরে এখন অনেক ব্যবধান হয়ে গেছে। যাই, এখন আমাকে চলে যেতে হবে, তবে খুব শীঘ্রই তুমি তোমার গিফটটা পেয়ে যাবে, যেটা পেয়ে তুমি হয়তো অনেক অনেক খুশি হবে। লাভ ইউ আমার পাগলটা। এই পরীর ভালোবাসা সফল হলো না। রিয়া আমার পাশে কিছুক্ষণ বসে কান্না করে চোখ মুছল। রিয়ার কথাগুলো শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি আমার খাঁটি ভালোবাসা হারাতে চলেছি। রিয়া দাঁড়িয়ে বলল, যেতে তো মন চায় না, তাও যেতে হবে। রিয়া যেই চলে যাবে তখনই আমি ওর একটা হাত ধরে টান দিয়ে আমার উপরে ফেলে আমি নিজে কান্না করতে করতে বললাম, কোথায় যাবে? হ্যাঁ, আমাকে একা ফেলে চলে যাবে? আমি বুঝি তোমাকে ছাড়া বাঁচতে পারবো? খুব তো কথা বলতে শিখেছ না? আমার বিয়েতে তোমার নিজের লাশ গিফট দিবে, মেরে ফেলবো একদম। এসব কথা বলে রিয়াকে আমার বুকের মাঝে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। রিয়া কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। হঠাৎ দরজা বন্ধ করার আওয়াজ শুনলাম। সে তো হয়তো আমাদের দেখে দরজা বন্ধ করে দিল। রিয়া কোনো কথাই বলছে না, শুধু কান্না করছে। এই পাগলি আমার সাথে কথা বলবে না? তাও রিয়া আমার সাথে কথা বলছে না। এবার রিয়ার মুখ তুলে বললাম, পাগলি মেয়ে, আমার সাথে কথা বলবে না? রিয়া খপ করে আমাকে লিপ কিস করে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমাকে ইচ্ছা মতো কিল ঘুষি দিতে লাগলো। রিয়া টান দিয়ে আমাকে বিছানার উপর বসিয়ে দুই গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিল। আমি চুপচাপ মাথা নিচু করে আছি। রিয়া থাপ্পড় দিয়ে জোরে জড়িয়ে ধরে বলছে, এত অভিমান কেন তোমার বলো? আমাকে এত কষ্ট দিয়ে তুমি সুখে আছো না? কেন বোঝো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? কেন আমার সাথে এমন করলে বলো কেন? সরি, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে বুঝতে পারি নাই। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আসলেই আমার ভেতরে একটা ইগো জমা ছিল তোমার উপরে। প্লিজ আমাকে মাফ করে দাও। এই কথা বলে শক্ত করে রিয়াকে জড়িয়ে ধরলাম। রিয়া আমাকে জড়িয়ে ধরে শুধু কান্না করছে, কিছু বলছে না। হঠাৎ আমার এমন মনে হলো রিয়ার নড়াচড়া বন্ধ হয়ে গেছে, কোনো কথা বলছে না। তাড়াতাড়ি আমি রিয়াকে সামনে এনে দেখি ওর চোখ বন্ধ হয়ে গেল, শ্বাস প্রশ্বাস চলছে না। এসব দেখে আমার কলিজাটা কেঁপে গেল। জোরে একটা চিৎকার দিলাম, আপু! রিয়াকে দেখে কখন যে আমিও রিয়ার উপর অজ্ঞান হয়ে পড়ে গেছি বলতেই পারি না। যখন আমার তো বন্ধুরা, এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব দিয়ে দেওয়া হয়েছে, ভিডিও শেষে দেখে আসতে পারেন। আমাদের গল্পগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।